ব্রিটেনের আচ্ছা। নাগরিক কিনা। তো এরকম অনেকের বেলায় হয়েছে। শুনুন, আওয়ামী লীগ না সব করে গিয়েছে, 17 বছর ছিল তো, কিছু বাদ দেয় নাই। ছোটখাটো সব কোথাও না কোথাও দেখবেন। আওয়ামী লীগের একটা উদাহরণ দেওয়া যায়। আমি মনে করি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচিত এই বিষয়টা খোলাসা করা। এই সরকারের নীতিমালা যেহেতু রয়েছে যে তারা ওপেননেসকে অ্যালাউ করবেন, তারা বলেছেন তারা অনেক বেশি ওপেন থাকবেন, তারা তাদের সকল কাজকে স্ক্রুটিনি করতে দিবেন। তারা বলেছেন যে তারা একটা মুক্ত সমালোচক গণমাধ্যম চান। এমনকি এই যে বিটিভি যে ডিজি নিয়োগ হয়েছে আমাদের ভগিনী, আমাদের বোন কাজী জেসিন, তিনি তার স্টেটাসে বলেছেন যেটা মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা, বিটিভি স্বাধীন হয়ে যাবে, বিটিভি আর বাতাবি লেবু সংবাদ দিবে না। তাহলে আমরা এটা প্রত্যাশা করতে পারি না? পারি তো। এখন ধরেন এই যে ওপেননেস, সে ওপেননেসের একটা জায়গা কিন্তু হচ্ছে ওখানে আমার প্রশ্ন আছে, ওখানে আমার প্রশ্ন আছে। না, ওইটা নিয়ে আমি সেটা কথা বলবো, ওইটা নিয়ে আমি কথা বলবো। কথাটা হচ্ছে যে আগের মতোই সবকিছু মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণ করার জন্য। হ্যাঁ, বিদ্বেষ, তার ইচ্ছা। নিজের কোনো কিছু নাই। এই হ্যাঁ, এই স্টেটাসটাই আরো সুন্দরভাবে দেওয়া যেত। তবে এই সমালোচনা আমি যেতে চাই না, এটাই নিয়ম, এটাই বাংলাদেশে হয়ে আসছে। অধস্তনরা কোনোদিন নিজের কোনো স্বপ্ন থাকে না, নিজের কোনো ইচ্ছা আগ্রহ থাকে না, তার নিজের কিছু করার থাকে না। হ্যাঁ, সে জি হুজুর হয়। যে জায়গাটিতে আমার কথা সেটি হচ্ছে এই সরকার যেহেতু ওপেননেসকে প্রমোট করতে চান, তারা যেহেতু সমালোচনাকে ওয়েলকাম করেন, তাহলে এই সমালোচনার জায়গাটা পরিষ্কার করে দেওয়া উচিত। তাকে বলতে হবে যে হ্যাঁ, আমি নাগরিক, আই ডোন্ট কেয়ার। অথবা বলতে হবে আমি নাগরিক, আমি এটা ফেরত দিয়ে দিচ্ছি। অথবা বলতে হবে আমি নাগরিক, তাহলে আমি এই পদ আর নিচ্ছি না। এই তিনটাই তো অপশন। হয় উনি ব্রিটিশ নাগরিক হয়ে এই পদ ছেড়ে দিবেন, অথবা এই পদে থেকে ব্রিটিশ নাগরিকত্ব ছেড়ে দিবেন, অথবা উনি বলবেন আমি দুইটাই রাখবো, আই ডোন্ট কেয়ার, কার এত জ্বালা। তো উনি ওইটাই করেছেন, আই ডোন্ট কেয়ার, কার এত জ্বালা, এটা বলে দিয়েছেন। এখন উনি একটা অপশন নিয়ে নিয়েছেন। এখন সেই অপশনের কারণে উনি সমালোচিত হবেন এবং সেই সমালোচনা ওনাকে নিতে হবে। না সেই সমালোচনাকে তাকে নিতে হচ্ছে না, সেই সমালোচনাটা আলটিমেটলি গিয়ে প্রধানমন্ত্রীর সরকার কাঁধে তাকে গিয়ে নিয়োগ পড়ছে। দিয়েছে, এখন সরকার তাকে নিয়োগ দিলে নিয়োগদাতাকেও নিতে হবে। এটা তো একটা সাধারণ প্রশ্ন, এটা তো এবং হচ্ছে একটা সুন্দর প্রশ্ন, সিস্টেম। এই এই হুমায়ুন কবিরের বিষয় তো গত 6 মাস ধরে আলোচনা হচ্ছে, বিএনপির মধ্যেও একটি শব্দ গড়ে উঠেছে। শুধু হুমায়ুন কবির নয়, লন্ডনের আমাদের প্রধানমন্ত্রী আশপাশে যারা ছিলেন তাদেরকে মানে পদায়িত করা হচ্ছে, ক্ষমতায়িত করা হচ্ছে। সেখান থেকে লন্ডন প্যাকেজ শব্দ দুটো দলের মধ্য থেকে উচ্চারিত হচ্ছে। আমি সে বিষয়ে না গেলাম, আমি যদি স্পেসিফিক্যালি হুমায়ুন কবিরের বিষয়ে থাকি আলোচনায়, তো গত 6 মাসে তিনি ক্ষমতা অপব্যবহার করছেন, তিনি অকূটনৈতিক সুলভ আচরণ করছেন, লন্ডনে গিয়ে একজন ডিপ্লোম্যাটকে সরাসরি মানে ক্যামেরার সামনে তিনি অপদস্থ করছেন কিংবা মন্তব্য করছেন। আহ তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টাফদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছেন, এবং তিনি এত কিছু পরেও উপদেষ্টা থেকে তার প্রমোশন হলো, সরাসরি প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন। যেখানে আমি সব বাদ দিলাম, এই বিতর্কটুকু ছিল যে তিনি ডুয়েল সিটিজেনশিপ ক্যারি করছেন কিনা। তা এত কিছুর পরেও যখন তার এই প্রমোশনটা হলো বা সরাসরি মন্ত্রণালয়ে এলেন, তাহলে বুঝতে হবে তার খুঁটির জোর রয়েছে। ওনার প্রমোশন হয় নাই, ওনার পদোন্নতি হয়েছে। এটা কিন্তু প্রমোশন না। উনি ডাইরেক্ট উনি বলা, উনি বলা এটা উপদেষ্টা একেবারে। ছিলেন, উনি উপদেষ্টা হ্যাঁ, ছিলেন, উনি হ্যাঁ, উপদেষ্টা হ্যাঁ। থেকে এখন উনি এক্সিকিউটিভ দায়িত্ব পেয়েছেন। উপদেষ্টা পদটা কিন্তু এক্সিকিউটিভ না, না এখন সেটা উনি হয়তো। এক্সিকিউশনের দায়িত্ব পেয়েছেন। হ্যাঁ, এখন মনে এটা করেন সমস্যা হলো। আপনার আপনার দাদা নানা আপনাকে কিন্তু সরাসরি শাসন করেন না, পরামর্শ দেন। হুম, হুম, হুম। কিন্তু যদি আপনাকে পরামর্শ দেওয়ার জন্য যে পদ ছিল সেখান থেকে সরিয়ে বলা হয় যে না, আপনি এখন এক্সিকিউটিভ দায়িত্ব পালন করবেন, প্রশাসনিক দায়িত্ব, আপনি এখন একটা অংশ দেখাশোনা করবেন এবং আপনার উপরে আরো লোকজন আছে। তো অতএব ওনার এটা হয় নাই। ওনার ক্ষমতা বেড়েছে, কিন্তু এটা ক্ষমতা ওই বাড়লো, এটা ক্ষমতায় কিন্তু পদোন্নতি না। ক্ষমতায় সবাই চায়, ওই ক্ষমতায় সবাই চায়। ক্ষমতা বেড়েছে হ্যাঁ, কিন্তু পদোন্নতি হয় নাই, সম্মানের না জায়গাতে ওনার আপনি অবনতি হয়েছে। তথ্য সূত্রের কথা চিন্তা করেন, সাবেক তথ্যমন্ত্রী জহিদুল স্বপন সাহেব উপদেষ্টা হলো, তাতে কি উনি খুশি? সম্মান বেড়েছে, নিশ্চয়ই। ওনার তো সম্মান ক্ষমতা নেই। বেড়েছে না, উনি খুশি। তাতে কি উনি হবে? স্ট্যাটাস হ্যাঁ, দিয়েছেন হ্যাঁ, যে হ্যাঁ। উনি উনি খুশি, উনি এটা ওপেন উপদেষ্টার পদে বলছেন, গিয়েছেন। কিন্তু আমরা তো তাতে ভিতরে কোনো খবর অসুবিধা জানি। নাই। উনি হ্যাঁ উনি খুশি অ্যাকচুয়ালি। হয়েছেন, এটা উনি নিজের মুখে বলেছেন, আমরা এটাকে প্রশ্ন করতে পারি না। আচ্ছা ঠিক জয়দুল আছে। স্বপন ভাই আমাদের অনেক অনেক প্রিয় একজন মানুষ, উনি বলেছেন যে উনি এই পদে উনি খুশি হয়েছেন। আচ্ছা তো বলেছেন, উনি আমরাও যেহেতু খুশি। খুশি হয়েছেন, আমরা এটাকে প্রশ্ন করতে পারি না, কারণ আমরাও এটাতে খুশি। কোনো ওনার উন্নতি হয়েছে। উনি সরাসরি একটা পরামর্শের জায়গায় গিয়েছেন। পরামর্শ কজন নেয় লাগে এক একটা না, আমি মন্ত্রণালয়ে বিশ্বাস করি, বিভিন্ন আমি কার্যালয়ে। বিশ্বাস করতে চাই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পরামর্শ নেন, না হলে উনি এত পরামর্শক বা এত ধরনের কিছু পদ উনি কেন নিবেন? যিনি কিনা সাধারণ একটা ভাতের পয়সা বাঁচান, গাড়ির পয়সা বাঁচান, তিনি নিশ্চয়ই অহেতুক লোকজন নিয়ে তাদেরকে বেতন দিয়ে পয়সা অপচয় করবেন না। আমি বিশ্বাস করি যে তিনি পরামর্শ নেন। একটা মন্ত্রণালয়ের সংস্কৃতি মন্ত্রণালয়ের মতো জায়গা 3 জন ব্যক্তির কি প্রয়োজন আছে?
আপনি নিজেই বললেন যে ওই সংস্কৃতি মন্ত্রণালয় কি কাজ মন্ত্রণালয়ে করেছে? ধরেন পান না, বাজেট দেয় না সংস্কৃতি মন্ত্রণালয়। বাংলাদেশের সবচেয়ে কম বাজেট পাওয়া মন্ত্রণালয়গুলির একটা হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়। তো সেইখানে যদি অ্যাটলিস্ট সংস্কৃতি বিষয়ে আলোচনা করে, পরামর্শ করে, উপদেশ নিয়ে যদি বাংলাদেশের সংস্কৃতিকে একটা সুন্দর ধারায় পরিচালিত করা যায়, আমি মনে করি করা উচিত। তিনজন কেন, না আমি ঠিক মনে আছে, করি কিন্তু আমি কিন্তু মনে করি আবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে একটা অ্যাডভাইজরি কমিটি থাকা উচিত। কেননা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় না স্বৈরতান্ত্রিক ভাবে চলে। কখনো এটা নজরুল মন্ত্রণালয় হয়, কখনো এটা রবীন্দ্র মন্ত্রণালয় হয়, কখনো এটা লালন মন্ত্রণালয় হয়, কখনো এটা জাউরা মন্ত্রণালয় হয় যখন ওই যে ফারুকি আসে। তো এইগুলা বন্ধ হওয়া উচিত। আপনি বলছেন সংস্কৃতি মন্ত্রণালয় খুব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, এখানে থাকতেই পারে যদি বাজেট দেওয়া হয়, আমি তাও মেনে নিলাম। কিন্তু দেখুন, সংস্কৃতি মন্ত্রণালয়ে তিন ব্যক্তি রয়েছে, তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, উপদেষ্টা রয়েছেন, মন্ত্রী রয়েছেন, প্রতিমন্ত্রী রয়েছেন। আবার একই ব্যক্তির হাতে তিনটি মন্ত্রণালয়, সড়ক, আহ, সেতু, রেলপথ মন্ত্রণালয়। তাহলে মানে সিস্টেমটা কোথায়? না, এখন আপনি যদি চিন্তা করেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাতে অনেকগুলি মন্ত্রণালয় রেখে দেয়, এটা তো সিস্টেমের হিসাব। সিস্টেম যদি অ্যালাউ করে, আপনি এটা নিয়ে প্রশ্ন করতে পারবেন না। কেউ যদি সিস্টেমটা বদলাতো ভালো হইতো, কিন্তু সিস্টেম যেহেতু অ্যালাউ করে, সিস্টেমের মধ্যে আপনি যা অ্যালাউ করে আপনি করতে পারবেন। এটা এটা তো সিস্টেম না, এটা তো সিস্টেম এটা তারা সিস্টেম নিজেদের মধ্যে করে নিচ্ছে। না। এই এক অধিকার, ব্যক্তি এক এই ব্যক্তির, অধিকার সিস্টেম হ্যাঁ, প্রধানমন্ত্রীকে দিয়েছে, এই অধিকার মন্ত্রণালয়কে হ্যাঁ, প্রধানমন্ত্রী দিয়েছে। তাহলে তাহলে তো দিয়েছে। আমাদের কোনো তাহলে তো আমাদের কোনো বিষয় নিয়ে আলোচনাই করা যাবে না না, আপনি যদি সিস্টেমকে প্রশ্ন সিস্টেম হয়ে করেন, থাকে। আপনি হুম। সিস্টেম বদলাতে বলেন, আপনি মূল জায়গাতে যান। সেটাই তো তিনজন আছে না পাঁচজন আছে এটা নিয়ে কোশ্চেন করে লাভ নাই। যে সিস্টেম হুম। তিনজন পাঁচজন সাতজন অনির্দিষ্ট লোককে যা খুশি তাই বানানোর অধিকার দেয়, সেই সিস্টেমকে কোশ্চেন করে। সিস্টেমটা বদলানো দরকার। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যাই। রংপুরে স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী সহ তার পরিবারের আরো 3 সদস্যকে যে হত্যা করা হলো, তা নিয়ে গত কয়েকদিন ধরে যা ঘটছে আপনি নিশ্চয়ই সবই জানেন। এবং পুলিশের পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছিল, তারা দুজনকে আটক করেছে, সেটা নিয়ে নানান ধরনের প্রশ্ন। কোন ক্লু থেকে, কোন সন্দেহ থেকে তাদেরকে আটক করা হলো? এবং ইয়াবা সেবনের কারণে নাকি বাধা দেয়াতে এই 4 জনকে হত্যা করা হয়েছে একের পর এক। তারপরে আরো নানান ধরনের বর্ণনা, মানুষের এক ধরনের অবিশ্বাস জন্মেছে। আচ্ছা, পরবর্তীতে দেখা গেল যে সেই পুলিশ কমিশনারকে আবার সরিয়ে নেওয়া হলো, তদন্তের কাজ গেল সম্ভবত ডিবি বা পিআইবিতে। এদিকে যে পোস্টমর্টেম রিপোর্ট দেওয়া হয়েছে, সেই পোস্টমর্টেম রিপোর্ট নিয়েও প্রশ্ন উঠেছে যে ডোম এর সাথে সংশ্লিষ্ট ছিলেন। তিনি যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের কিছু মানে তার বক্তব্য সামহাও কেউ রেকর্ড করেছে, সেটি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হয়েছে। ফর্মাল ট্র্যাডিশনাল কোনো কোনো মিডিয়াতে এটি প্রচার করা হয়েছিল, মানে টেলিভিশন চ্যানেলে। সেটি পরবর্তীতে তুলে নেওয়া হয়েছে, কেন তুলে নেওয়া হয়েছে সেটি একটি প্রশ্ন। দ্বিতীয়ত, যে চিকিৎসক পোস্টমর্টমের দায়িত্বে, তিনি যে রিপোর্ট দিয়েছেন সেখানে আবার এগুলো কিছু নেই। সেখানে লেখা রয়েছে যৌনাঙ্গের পশ্চাৎদেশে কিছু একটা পাওয়া গেছে, বোঝা যাচ্ছে না। এই ধরনের ল্যাঙ্গুয়েজ আরো সন্দেহ বাড়ায় কিনা একটা বন্ধু। আপনি নিজে একজন হ্যাঁ, চিকিৎসক, এটা হয়তো হতেই থাকবে এই, আমাদের দেশে। জি, আমাদের দেশে এটা হতেই থাকবে। আমাদের দেশে যে কোনো পোস্টমর্টম রিপোর্ট নিয়ে সন্দেহ বাড়ে। শুধু যদি এটা ঢাকা মেডিকেল, চিটাং মেডিকেল, মানে বড় মেডিকেল কলেজ হাসপাতাল না হয়, তাহলে এই পোস্টমর্টম রিপোর্ট নিয়ে এই সন্দেহের অবকাশ থেকে যাবে। কেন জানেন? বাংলাদেশে ফরেন্সিক মেডিসিনের বিশেষজ্ঞ নাই। হুম, যারা পোস্টমর্টম করেন তারা কেউ ফরেন্সিক মেডিসিনের বিশেষজ্ঞ না। অধিকাংশ ক্ষেত্রে মেডিকেল কলেজে গেলে ফরেন্সিক মেডিসিনের ডিপার্টমেন্ট থাকে, সেখানকার প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারা পোস্টমর্টমটা করে। সেই জন্য পোস্টমর্টম অনেক ভালো হয় মেডিকেল কলেজে। কিন্তু আদারওয়াইজ বাংলাদেশে পোস্টমর্টমের ব্যবস্থা এমনকি জেলাগুলিতে ভালোভাবে নাই। পোস্টমর্টমের জন্য কি কি দরকার হয়? প্রথমে দরকার হয় হচ্ছে আলামত সংরক্ষণ। যিনি লাশটাকে নিয়ে আসবেন তিনি কিন্তু আলামত সহ নিয়ে আসতে হবে। তো এই ট্রেনিং নাই। অনেক আলামত লাশটাকে আনার সময় নষ্ট হয়ে যায়। দ্বিতীয় বিষয় হচ্ছে আসার পরে লাশটা সংরক্ষণ করতে হবে পোস্টমর্টমের আগে পর্যন্ত। এবং এই লাশ পৃথিবীর যে কোনো জায়গাতে একটা ঠান্ডা ঘরে সংরক্ষণ করা হয়। পোস্টমর্টেমের এরিয়া ও ফ্রিজার থাকে, ফ্রিজারের মধ্যে ওই লাশ থাকে, বের করে পোস্টমর্টেম হয়ে আবার ফ্রিজারে ঢুকে যায়। এবং অত্যন্ত উন্নত যন্ত্রপাতি ব্যবহার করা হয়, স্বয়ংক্রিয় যন্ত্রপাতি, হাতুড়ি ছেনি ব্যবহার করা হয় না। আমাদের দেশে হাতের করাত, হাতুড়ি ছেনি এগুলা দিয়ে পোস্টমর্টেম করা হয়। যে জন্য অনেক সময় সাধারণ মানুষ, তাদের পরিবার লাশের এই বিকৃতি হবে এই ভয়ে পোস্টমর্টেম করতে দিতে চান না। যে আমি তো যাকে হারিয়েছি হারিয়েছি, লাশের উপর বিকৃতি হবে, মিউটিলেশন হবে। এই জন্য অনেকে দেখবেন বলে যে না আমার পোস্টমর্টেম দরকার নাই। আচ্ছা, তৃতীয় কি? তৃতীয় হচ্ছে যিনি পোস্টমর্টেম করবেন তাকে ফরেন্সিক মেডিসিনের অত্যন্ত উচ্চ ট্রেনিং অথবা ফরেন্সিক মেডিসিনের বিশেষজ্ঞ হইতে হবে। বাংলাদেশে ফরেন্সিক মেডিসিনের টিচারই খুঁজে পাওয়া যায় না। ডিগ্রি তো পরের কথা, পদ খালি, ফরেন্সিক ডিপার্টমেন্টে সব পদ খালি।
মেডিকেল কলেজে পড়ানোর লোক নেই। এখন পোস্টমর্টেম যারা করেন তারা তাদের ওই এমবিবিএস পর্যায়ের যে নলেজ ছিল বহু বছর আগে সেটা দিয়ে পোস্টমর্টেম করেন। পৃথিবীর বিভিন্ন দেশে পুলিশের সাথে করোনার থাকে, করোনার চাকরি পায়। করোনার মানে হচ্ছে যে পোস্টমর্টেম করে এই ডাক্তাররা পুলিশ ডিপার্টমেন্টের আন্ডারে চাকরি পায়, এবং যেখানে যেখানে থানা আছে অথবা পুলিশ স্টেশন আছে অথবা বড় পুলিশ স্টেশন আছে সেখানে তাদের পোস্টিং থাকে, এবং পুলিশের আন্ডারে পোস্টমর্টেমের জায়গাটা থাকে। অপঘাতে মৃত্যুর পোস্টমর্টেম হবে না, ওই একটি বিষয় তো রয়েছে, আপনি যে টেকনিক্যাল সমস্যার কথা বলছেন, যে সংকটের কথা বলছেন, অবশ্যই সেটা তো এখন রয়েছে। ডোম যদি বলে যে আবার আমি এটা কোথাও কোথাও পেয়েছি, দেখা যায় ইন্টেনশনও তো কাজ করে, ইন্টেনশন কাজ করে, রিপোর্ট ঘুরিয়ে দেওয়ার কথা বলা হয়, ঊর্ধ্বতন কোনো না এগুলা তো প্রভাবশালী হয়েই মহলের থাকে, বিরুদ্ধে। এগুলা তো হয়েই থাকে। আমরা এর আগে দুর্নীতির অভিযোগ পেয়েছি না, ঘুষ লেনদেন হয়, তারপর পোস্টমর্টেমের রিপোর্টে ভুল রিপোর্ট দেওয়া হয়, একাধিকবার লাশ উত্তোলন করে, এটাকে বলে এক্সিউমেশন। অনেকবার আমরা দেখেছি না পোস্টমর্টেম হয়েছে, দাফন হয়ে গিয়েছে, আবার লাশ উত্তোলন করা হচ্ছে। এই পর্যন্ত সালমান শাহর মৃতদেহ কয়বার তোলার ব্যবস্থা করা হয়েছে আপনি বলেন? সালমান শাহকে কতবার উঠানামা করানো হচ্ছে? আহ সুনির্দিষ্টভাবে গণপতি চক্রবর্তীর যে বিষয়টি, মানে পুলিশ যে প্রাথমিক প্রতিবেদন দিয়েছে, এটির সাথে মানুষের এত আস্থাহীনতা কেন, এবং সেই পুলিশ কেন প্রত্যাহার করতে হলো খোদ পুলিশ কমিশনারকে, এবং জমের যে বক্তব্য, সব মিলিয়ে আসলে আপনার কাছে কি মনে হয়, মানে এটা যে কোন দিকে এগুলো যাচ্ছে? হয়তো এই কারণেই, যদি মানুষের পোস্টমর্টেমের উপর আস্থা থাকতো তাহলে ডোমের কাছে কেউ যেত না। ডোম কি এটা বলার লোক? ডোমের কাজ হচ্ছে পোস্টমর্টেম যিনি করেন উনি ডোমকে বলেন এখানে কাটো এখানে কাটো, এবং হুম। ডোম এটা জানে, রেগুলার সেটা কাটে। ডোমের কাজ হচ্ছে কাটাকাটি করা। ডোম যদি বুঝে তাহলে তো আর ডোমই সার্টিফিকেট দিত। কিন্তু প্রবলেমটা কোথায় আমি আপনাকে বলি, মানুষ ওই পোস্টমর্টেম যে করে তার উপরে আস্থা নাই, এই জন্য ডোমের কথা খুঁজে। এইটাই তো হচ্ছে আমাদের সিস্টেমের ব্যর্থতা। আপনি একটা সংবাদ মাধ্যমে যদি আপনি চিফ নিউজ এডিটর, আর লোকে গিয়া আপনার দারোয়ানের কাছে জিজ্ঞেস করে খবরটা কি সত্যি, আর দারোয়ান বলে হ্যাঁ হ্যাঁ আমার মনে হয়েছে এটা সত্যি না, কারণ ঢুকার এবং সময় এখন স্যার কিন্তু মাথা হচ্ছে, নাড়তেছিল। এখন তাই তো হচ্ছে। তো সেটা তো আমাদের সিস্টেমের ব্যর্থতা। আমরা হ্যাঁ। যে স্বীকার করি না যে আমাদের সিস্টেম রন্ধ্রে রন্ধ্রে ব্যর্থ, তা না হইলে এই যে বিডার চেয়ারম্যান 18 মাস ধরে কোনো বিনিয়োগ আনতে পারে না, সে আরো 1 বছর রিনিউয়াল হয়েছে না তার, এটা তো তার হুম, হুম। যোগ্যতা। 18 মাস ধরে কিছু পারে না, আরো 1 বছর চেষ্টা করবে। আপনার কাছে মনে হয় যে উচ্চশিক্ষা গণপতি চক্রবর্তীর সপরিবারে নিহতের বিষয়টি অনেক বেশি রহস্যপূর্ণ? অবশ্যই রহস্যপূর্ণ। এই জন্য রহস্যপূর্ণ যেটা খুব অদ্ভুত, যে এক এক করে ছাদে উঠছে আর মারা যাচ্ছে, একজন একজন করে যাচ্ছে আর মারা যাচ্ছে। ব্যাপারটা খুব অদ্ভুত না? আপনার কাছে কি মনে হয়? অ্যাডাল্ট একটা মেয়ে, 25 বছর বয়স সম্ভবত তার, আমি পত্রিকায় পড়েছি। 15 বছর। সে, হ্যাঁ, তাকে এত সহজে কাবু করে মেরে ফেলতে পারলো, এরপরে তার পরিবার পরিজনকে মেরে ফেললো, সবাইকে মেরে ফেললো, কেউ শব্দ পাইলো না, কেউ জানলো না। এবং এটা যে কোনো ফাউল প্লে করার সাথে সাথে তো এক ধরনের পাল্টা চেষ্টা হওয়ার কথা না? যারা ধরা পড়েছে তাদের শরীরে কি কি চিহ্ন আছে এটা তো দেখতে হবে। যে মৃত্যুবরণ করেছে সে তো বাঁচার জন্য চেষ্টা করে, এই জন্য দেখা যায় যে সে খামচি দেয়, কামড় দেয়, বাধা দেয়, তাতে করে তার নখের নিচে চামড়া পাওয়া যায়, চুল পাওয়া হুম। যায়, তাই না? যে আক্রমণকারী তার শরীরে নানান ধরনের উন্ড পাওয়া যায়, সেগুলা কি, সেগুলার বিবরণ দেওয়া হয়েছে। আমি ভাই ফরেন্সিক মেডিসিন অনেক নম্বর পেয়েছিলাম এই যখন আমি ভালো ছাত্র ছিলাম, এটা জীবনের সবচেয়ে বড় অন্যায়। ভালো ছাত্র ছিলাম, অনেক কিছু ভুলি নাই এখনো জীবনে, যা পড়াশোনা করেছি কিচ্ছু ভুলি নাই। তো যখন এইভাবে গায়ের জোরে কেউ কাউকে আহত নিহত করে, তখন ভিকটিম যে সে কিন্তু পাল্টা বাঁচার চেষ্টা করে। খুব স্বাভাবিক। তো সেই ভিকটিমের শরীরে কি ওই আলামত পাওয়া গিয়েছে? আক্রমণকারীর শরীরের আলামত, আক্রমণকারীর কাপড় ছেঁড়া, আক্রমণকারীকে কামড়ানো, আঁচড়ানো, ধাক্কা দেওয়া, ঘুষি দেওয়া, সেগুলো কি পাওয়া পুলিশ তো, গিয়েছে? এগুলো পুলিশ তাদের রিপোর্ট কিছু উল্লেখ করেনি, তাদের বক্তব্যে তাদের রিপোর্টে আমাদের কিছু উল্লেখ করেনি। আমাদের পুরো সিস্টেম অপদার্থতায় পরিপূর্ণ। আপনি এই মুহূর্তে পারবে না, কারণ তাদের আঙ্গুলের ছাপ, হ্যাঁ, এখন বোঝাই যাচ্ছে যে তারা ওখানে হয়তো যদিও পায়ও সেটা খাবারের মধ্যে পাচ্ছে, কিন্তু অন্য কোনো জায়গায় তাদের আঙ্গুলের ছাপ নাই। এবং পুলিশ ডেস্ট্রয়েড এভরিথিং। পুলিশ যে স্যার, এই যে ধরেন মরদেহগুলো যে ইয়ে করে দেওয়া হয়েছে, দাহ করা হয়েছে বা ইয়ে করছে, আমি জানি ডিএনএ টেস্টের মাধ্যমে সব কিছু বাইর করা সম্ভব, কিন্তু তারপরও এই যে চেষ্টা করা, যে আপনি খেয়াল করে দেখেন যে গ্রেনেড হামলার সময় কি করেছিল পুলিশ। গ্রেনেড হামলার পরপর ওই এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন মানুষকে উদ্ধার করতে গেছে, তখন আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে কিন্তু পুলিশ টিয়ার সেলফ নিক্ষেপ করছে, ইয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে, যাতে ওই এলাকায় মানুষ ঢুকতে না পারে। তারপর কি করছে, ওখানে ইয়ার পানি দিয়ে, ওয়াশার পানি দিয়ে ওটা ধুয়ে ফেলার চেষ্টা করা হয়েছে। অনেক আলামত ধ্বংস করে দেওয়ার চেষ্টা হয়েছে। একই ঘটনা কিন্তু এখানেও ঘটানো হয়েছে।
এখানে কিন্তু এই লাশগুলোকে দ্রুত দাহ করার মাধ্যমে বা কি বলে হুম, ইয়ে করার মাধ্যমে সৎকার সৎকার করার করার মাধ্যমে মধ্যে। কিন্তু হুম, এটাকে একটা আলামত ধ্বংসের একটা কারণ এখন আস্তে আস্তে এই ডোমের কথায় যেটা বেরিয়ে গেছে সেটা কিন্তু মূল যে ময়না তদন্ত যেটা হয়েছে সেই ময়না তদন্তের যে তথ্যগুলো আছে সেই তথ্যের বাইরে কিন্তু এটা এই রিপোর্টটা আসছে। আপনি আরো একটু যদি ডাক্তারের কথাগুলো শোনেন, ডাক্তার মানে কিরকম কাঁচা হাতের পরিকল্পনা জজ মিয়া নাটক, যে ডাক্তারকেও রেখেছে একজন হিন্দু ডাক্তার। খেয়াল করে দেখেন, তদন্তকারী কর্মকর্তা দুজন হিন্দু, একজন ডাক্তার তিনি হিন্দু, ডোম হিন্দু, সব হিন্দুদেরকে দিয়ে কিন্তু হিন্দুদের এখানে একদম নিশ্চিত থাকেন এইটা সরকার মনে করছে, ভয় পাইছে যে এইটা একটা সরকার ভয় পাইছে বা সরকার জানতে পেরেছে যে এটা পরিকল্পিত একটা হিন্দু হত্যাকাণ্ড এবং এটা সারা দুনিয়াতে আপ্রোর হবে, বিশেষ করে ইন্ডিয়াতে তো আলোচনা হবেই, অনেক বড় আলোচনা হবে এবং এটা দুই দেশের সম্পর্কের মধ্যে আবার একটা ছাপ ফেলবে। এইটা জানি সরকার কিন্তু এই কাজগুলো করছে। আগের রাতে, আগের দিন যেদিন ঘটনা ঘটছে সেদিন রাতে কিন্তু সরকার ঢাকা থেকে পুরা তদন্তকারী টিম পাঠিয়েছে। কেন পাঠাচ্ছে? পাঠানো হলো তারা এটাকে তাদের নিয়ন্ত্রণে নিতে চেয়েছে। এবং ময়নাতদন্তের যেই তথ্যগুলো আছে সেই তথ্যের বাইরে কেন ডাক্তার কথা বলতেছে না? ডাক্তার কেন এরকম কনজারভেটিভ, মানে তার মনে হয় যে তার গলা টিপে ধরছে সে। আপনি ডাক্তারের ইন্টারভিউটা দেখেন, সব মনে হয় গলা টিপে ধরে ফেলছে তাকে। তো এই গলা টিপে ধরার কারণটা কি? কারণটা হলো কেউ না কেউ এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা। সরকার হয়তো ভাবমূর্তিগত সংকটে পড়ছে, সরকার কেউ হয়তো ইনভলভ না, কেউ মানে এখানে সরকারকে ইনভলভ করার কথা আমি বলছি না, বলছিল সরকারের দায়িত্বহীনতার কথা, সরকারের জিনিসটা লুকানোর চেষ্টা করার কথা। সরকার যদি এখানে লুকানোর চেষ্টা না করে, যদি সত্যি যে এই ঘটনাটা এটা কোনো হিন্দু হত্যাকাণ্ড না, এটা মুসলমান হত্যাকাণ্ড না, এটা মানুষ হত্যাকাণ্ড, মানুষ হত্যাকাণ্ড হিসেবে যদি সরকার এটাকে দেখতো, দৃষ্টিভঙ্গিরা যদি মানুষ হিসেবে দেখতো, হুম, তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না। কিন্তু দৃষ্টিভঙ্গিটা যেহেতু মানুষ হিসাবে না, যেহেতু এটাকে হিন্দু হত্যাকাণ্ড হিসাবে নিয়ে আছে, তার মানে ডাল মে কুচ কালা হয়, ডাল মে কুচ কালা হয়। সরকার জানে কিছু একটা এখানে মধ্যে গোট পাকাইছে। এখানে সম্পত্তির যে কথাটা যেটা আসছে প্রথম দিক থেকে আমরা ভাবছিলাম যে সবচেয়ে সর্বনিম্ন ইয়েটা হলো সম্পত্তি। সম্পত্তি। সর্বনিম্ন সর্বনিম্ন হলো ধরেন গণপতি চক্রবর্তীর সাথে কারো ব্যক্তিগত শত্রুতা, সর্বনিম্ন হলো গণপতির স্ত্রীর সাথে কারো ব্যক্তিগত শত্রুতা, সর্বনিম্ন হলো যে তার মেয়ে, তার সাথে কোনো শত্রুতা, কোনো কিছু ব্যক্তিগত কোনো কিছু। এই যে সর্বনিম্নগুলো কিন্তু এখন আর নাই। এখন এটা ব্যক্তিগতার বিষয়ে আমার ধারণা নাই, কারণ এটা আরো বড় কিছু। এখন এই আরো বড় কিছুটা কি? এটা সম্পত্তি এবং ব্যক্তিগত ব্যাপারের চাইতে এটা দেখেন একটা এমন একটা চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে, এমন একটা চিত্র ওখানে মানে করা হয়েছে, মানে তারা যারা করেছে তারা কিন্তু চেয়েছে যে এই বিভৎসটা সারা দুনিয়াতে প্রচার হোক, তারা কিন্তু চাইছে এটা। কারণ তারা বিভৎসতা, একজন মানুষকে মারার জন্য যে তাকে রেপ করতে হবে, এই 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 মানে এর কল্পনার মধ্যেই তো আছে যে কাউ মারার জন্য যদি সে ধরেন শুধুমাত্র হত্যার জন্য যদি যেয়ে থাকে, সম্পত্তির জন্য, তাহলে মেরে ফেলে চলে আসতো, তাহলে তো এই কাণ্ডগুলি করতো না, জিজ্ঞাসা দেখাতো না, এই জিজ্ঞাসাটা আবার প্রচারের ব্যবস্থা রাখতো না। এবং সেটা সরকার ঠেকাইছে যে প্রচার যেন না হয়, কিন্তু আলটিমেটলি বাইরে প্রকাশ হয়ে গেছে। আপনি যেই চিত্র এখন আস্তে আস্তে বেরিয়ে আসতেছে, যে চিত্র এই গণপতির সাথে কি আচরণ করা হয়েছে, গণপতির স্ত্রীর সাথে যে আচরণ করা, তার মেয়ের সাথে যে, এবং ছোট ছেলেটার সাথে যে আচরণ করা হয়েছে, যে এইটা টোটালটা তারা কিন্তু একটা চিত্রনাট্য সাজিয়ে দিয়েছে সারা ইয়েতে প্রচার করার জন্য যে এই ধরনের নৃশংসতা করা যায় এবং সেটা হিন্দুদের উপরে করা যায়। আমার কেন জানি মনে হচ্ছে এটার মধ্যে ছোট আর কিছু না, এটা ওই ব্যক্তিগত সম্পত্তির কিছু না, এটা ব্যক্তিগত বিরোধের কিছু না, এটা অন্য কোনো বড় প্লট, যেই প্লটটাতে এই কেন তারা চাচ্ছে যে আরো কতগুলি জিনিস যদি আপনি আসেন, আপনি দেখবেন যে ইয়ের মধ্যে একই দিনে বিভিন্ন জায়গায় কিন্তু প্রচার হচ্ছে একটা মৌলানা হুমকি দিচ্ছে বাংলাদেশে কোনো হিন্দু থাকতে দেওয়া হবে না। খেয়াল করে দেখেন, আজকেই কিন্তু এই ভিডিওটা বেশি প্রচার হয়েছে, আমার এক বন্ধু আমাকে পাঠিয়েছে, আমি ওটা দেখলাম, দেখে দেখতে আর আশ্চর্য ব্যাপার, একই দিনের মধ্যে এই ঘটনাটা। আবার একই দিনে দেখেন নটরডেম কলেজের একজন শিক্ষকের শিক্ষক। আপনি সবগুলি ঘটনার সাথে যদি আপনি করেন, এটা কিন্তু ডেঞ্জারাস একটা চিত্র কিন্তু বেড়েছে। বাংলাদেশে একটা কি আবার একটা কি দাঙ্গা বাঁধানোর কোনো ধান্দা কেউ করতেছে কিনা, এটা আমার জাস্ট আমার আশঙ্কা, আমার ভয় যে মনে হয় সেদিকে ঠেলে দেওয়ার চেষ্টা করতেছে। সে ঠেলে দেওয়ার মানে চেষ্টা করতেছে যে হিন্দুদের উপরে কেন মানুষের, হিন্দুরা শুধু হিন্দুদের উপরে কেন এরকম আচরণ করে, কি কারণে? নিশ্চিত তারা কিছু এক্সপোজ করতে চায়, তারা কিছু এই নৃশংসতা তারা দেখাতে চায়, হিন্দুদেরকে ভয় পাইতে চায়। এবং সরকার এটাকে ধামাচাপা দেওয়া তার ঠিক হয়নি, ধামাচাপা দিতে গিয়ে সরকার কিন্তু এটা আরো বেশি বড় করে ফেলতেছে। একটা প্রশ্ন আমার কিউরিসিটি, ঢাকা থেকে ম্যাজিস্ট্রেট যাবে না, তদন্তকারী দল যাবে কেন? এই ইয়েতে রংপুরে কি পুলিশ ছিল না, ম্যাজিস্ট্রেট ছিল না তদন্ত করার মতো? তাইলে তো রংপুরের ঘটনা পুলিশ আগে থেকে জানে,
কিন্তু তাদেরকে বলা হয়েছে তোমরা হ্যান্ডেল করবে না, এরকম কিনা? হ্যাঁ, এটাই তো আমি এতক্ষণ আপনার তাই বললাম, নাহলে এই দুজনকে ওখানে এই একটা তদন্তের মধ্যে কেন এই লোকটা কান্নাকাটি করবে? কান্নাকাটি করছে হলো সে তাৎক্ষণিক ধাক্কা নিতে পারে নাই, সে যখন পুরাটা পড়ছে পুরা তো তার মাথা খারাপ হয়ে গেছে। হোয়াট ইজ দিস? কারণ সে তো পুরো ঘটনাটা স্বাভাবিকভাবে জানছে, জেনে সে এটা নিতে পারে। যখন দেখছে যে আরে আমি জানলাম ঘটনাটা এটা, এখন আমাকে মিথ্যা কথা বলতে হচ্ছে, এটা স্বাভাবিক রিয়াকশন হচ্ছে তার মধ্যে। এই লোকটা কিন্তু স্বাভাবিক, এই লোকটা মাঠ পর্যায়ের কর্মকর্তা না বা ভালো কর্মকর্তা না, কিন্তু এগুলো দুর্বল টাইপের কিছু সব পৃথিবীতে সব প্রফেশনে কিছু দুর্বল থাকে। আর্মি তো কিছু দুর্বল থাকে, পিছনে থাকে, সামনে। এটা পেছনে থাকা একটা লোক, যে লোকটা মানসিকভাবে দুর্বল, এবং সে যখন মূল ঘটনাটা দেখছে সে এটা নিতে পারে নাই। তাকে যখন একটা নকল জিনিস পড়তে দিছে তখন সে মানে ছিল, পাজল ছিল, এবং সে এটা থেকে কান্নাকাটি করছে। এবং সে তাহলে যদি এখন তাকে যদি আরো সামনে রাখে, সে কোনো প্রশ্নের উত্তরে, সাংবাদিকের প্রশ্ন উত্তরে সে উল্টাপাল্টা বলে দিতে পারে, এই ভয় তাকে আগে থেকেই পিক করা হয়েছে, সরাই নিছে। না, তাইলে আমি যে প্রশ্ন করছি, আপনি তো সবই বলে ফেলছেন, আমি যে প্রশ্ন করছি ঢাকা থেকে নিয়ে গেল এই হেতু, তাইলে আপনি এই যে বলছেন সরকার ভয় পাইছে, আপনি বললেন না সরকার হয়তো ভয় পাইছে যে এই জিনিসটাকে কিভাবে করা যায়, মিনিমাইজ করা যায়, এইসব কারণেই কি আসলে ঢাকা থেকে এই ম্যাজিস্ট্রেট নেওয়া কিনা? আমি বুঝলাম না, আমি তো আপনি বলে ঢাকা থেকে পাঠানোই হয়েছে, সরকার প্ল্যান করে পাঠাচ্ছে, এটি তো আমি ওকে, প্রথমেই বললাম। ওকে, ডান, ক্লিয়ার, এখন ক্লিয়ার। আমি এই জায়গায় হয়তো এই শব্দটা সরকার তো প্ল্যান করেন। করেই পাঠাচ্ছে তার সরকার। আমি একটু আগে বললাম যে রংপুরের কর্মকর্তারা বা পুলিশ কর্মকর্তা ভরসা করতে পারে নাই যে তারা কিছু পায়, এই জন্য রংপুরের কর্মকর্তাদের থেকে এই ঢাকা থেকে পাঠানোরা রংপুরটা যা পাইছে, রংপুরের কর্মকর্তারা যা পাইছে সেটা উল্টানোর জন্য ঢাকা থেকে কর্মকর্তারা গেছে, এবং পুলিশ কর্মকর্তা শুধু ম্যাজিস্ট্রেটরাও গেছে, যা এটা ঠিক করছে। ঠিক করে তারা একটা সাজানো জিনিস, জজমিয়া নাটক একটা তারা তৈরি করছে। সেই জজমিয়াটার নাটকটা তৈরি করে তারা সামনে নিয়ে আসছে, এবং এই লোকটাকে আরেক জজমিয়া বানাইছে, কি বলে, এই পুলিশ কমিশনারকে, যে লোকটা মানে হতবিহ্বল হয়ে গেছে, যে মিথ্যা কথা কইতে কইতে মানে অভ্যস্ত না, হয়তো মাঠে কাজ করতে অভ্যস্ত না হলে তো মিথ্যা কথা কইতে পারতেছে না, কৌশল নিতে পারে নাই, সে বলে ফেলেছে, বলে গিয়ে কেন্দ্র দিয়ে মোটামুটি লেজে গোবরে পাকাইছে। এবং এটাতে আরো বেশি সন্দেহ হলো লোকটাকে উইথড্র করা নিয়ে, কারণ লোকটা এরপরে আরো কোনো উলটপালট কথা বলে ফেলে কিনা, এই জন্য তাকে উঠায় নিতে। এই কথা কিন্তু আমি প্রথম থেকে বলছি বিপুল, আপনি আমি বোধহয় বুঝাইতে আমি হয়তো পারিনি। আমি মনোযোগ দিয়ে শুনতেছিলাম, হয়তো কোনো কারণে স্লিপ হয়ে গেছে আর কি, যে এই জন্য আমার মাথা। আর আরেকটা জিনিস আছে, মাথায় যখন সেট হয়ে যায়, যখন আপনি কথা বলতেছিলেন মাথায় সেট হয়ে গেছে, আমি এই প্রশ্নটা করব, মানে কেন ঢাকা থেকে নিল, এই প্রশ্ন আমার মাথায় সঙ্গে সঙ্গে সেট হয়ে গেছে। এই জন্য হ্যাঁ, আমি আসলে হয়তো ওই এটা মাথায় সরকার এখানে ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছে। এটা টোটালটাই জজমিয়া নাটক, আজ হোক কাল হোক, আপনি এটা বেরোবে আজকে, হয়তো 1 বছর পরে হয়তো জজমিয়া নাটক বেরোতে তো কয়েক বছর লাগছে। হ্যাঁ, এটাও হয়তো কয়েক বছর লেগে যাবে, কিন্তু বেরোবে। বের হবে। খুবই মর্মান্তিক ঘটনা আসলে আজকে। আপনি যদি একটু অনুমতি দেন, আমি আসলে একটা স্ট্যাটাস আমার কোনো পড়তে। অনুমতি আপনার দরকার আছে? আপনি না, হলেন না, কি না, অ্যাঙ্কার, না, আপনি হলেন আলোচনাটা আপনি সম্পাদক। করতেছেন, মাঝখানে আমি ঢোকাটা, এই জন্য আর কি। আমি এই আগামী বন্ধুর একটা স্ট্যাটাস আমার মনে হচ্ছে আর কি, যে একটু পড়ি, দর্শকদের একটু শোনাই, হয়তো 2 মিনিট সময় লাগবে আর কি, যদি আমি একটু 2-3 মিনিট লাগবে। তার বন্ধুর নাম হচ্ছে জোসেফ মুস্তফা বা মাহবুব। আহ, আমার বন্ধু আগামী চক্রবর্তী এবং তার পরিবারকে হত্যার বিষয়ে সরজমিনে দেখা এবং আমার কিছু অভিমত। প্রথমত, প্রশাসনের ব্রিফিং অনুযায়ী পুলিশ রুমের ভেতরে ইয়াবা সেবনের আলামত পায়, সুতরাং খুনিরা ছাদে পুরোপুরি নেশার সুযোগ পায়নি, অথবা তাদের পরিকল্পনা ছিল কাজ শেষ করে আয়েশ করা। নিরাপদ এবং নিরিবিলিতে নেশাই যদি উদ্দেশ্য হতো, তবে যে ছাদ পেরিয়ে ওরা এসেছিল সেটিই ছিল তুলনামূলক বেশি নিরাপদ। গতকালকে আপনি যেটা বলছিলেন যে পাশের ছাদ তো সবচেয়ে বেশি নিরাপদ ছিল। আচ্ছা, ছাদ না, তাদের পাশের ওই বাড়িটাই তো বিল্ডিং, নিরাপদ, বিল্ডিংটাই পুরো পাশের বিল্ডিং, নিরাপদ। কিছুই ছিল না, ওখানে তো বসে তারা খাইতে পারতো, তারা কেন উপরে আসলো? সেটাই। কারণ সেখানে ছিল ভাড়াটিয়া মেয়ে। ভাড়াটিয়া অভিযোগ জানাতে পারেন কিন্তু অ্যাকশন নিতে পারেন না। নেশাগ্রস্ত হয়ে মেরেছে কিংবা ইয়াবাই যে প্রধান কালপ্রিট, এমন ব্যাখ্যা এক্ষেত্রে দুর্বল। দ্বিতীয়ত, যে দুজনকে সিদ্ধার্থ ও মুগ্ধ গ্রেফতার করা হয়েছে, এলাকাবাসীর কেউই তাদের মাদকাসক্তির ব্যাপারে অবগত নয়, এমনকি তাদের ব্যাকগ্রাউন্ডেও কোনো সহিংস আচরণের নজির নেই। তৃতীয়ত, বিদ্যুৎ লাইন কেটে দেওয়া এবং গ্রেফতারকৃত ব্যক্তির শার্ট বদল নিয়ে প্রশাসন যে ব্যাখ্যা দিয়েছে সেটি খুবই সস্তা স্ক্রিপ্ট। বাসার ভেতর কেউ নেই, এটি বোঝানোর জন্য বিদ্যুৎ লাইন অফ করার প্রয়োজন হয় না। অপরদিকে গ্রেফতারের সময় টি শার্ট পরবর্তীতে হাফ শার্টে বদলে যাওয়ার ঘটনাটিও সবাইকে অবাক করে।
স্বর্ণ আগুন দিয়ে চেক করেছে বলেই সে স্বর্ণকার। স্বর্ণকার ডিএনএ ম্যাচিং ছাড়াই সরাসরি শনাক্ত করা, এক রাতের ভেতরে এত দ্রুত গ্রেফতার ইতিহাসে নজিরবিহীন। লাশের অবস্থান নিয়ে আরো স্পর্শকাতর একটা ব্যাখ্যা আছে। পাশের বাসার ভাড়াটিয়ার ভাষ্য মতে উনি কাপড় শুকানোর জন্য প্রায়ই ছাদে ওঠে। দুই বাসার ছাদ একসাথে লাগানো। খুনিরা ভয় পেয়ে যদি বিদ্যুৎ লাইন অফ করে, তবে একই ভয়ে ওরা লাশের লাশদের ছাদে এবং সিঁড়িতে রাখবে কেন? এক্ষেত্রে অনুমান করা যায় খুনিরা খুনের গল্প ভিন্ন দিকে চালিত করতে, অথবা আলামত লুকাতে, অথবা নৃশংসতার প্রমাণ হিসেবে ইচ্ছাকৃতভাবে লাশদের এমন অবস্থানে রেখেছে। মা ও মেয়ের পরনের পোশাক ছিল লজ্জাজনক অবস্থায়, সেটি নিয়েও কথা আছে। চতুর্থত, খুনিরা বুঝিয়েছে ওরা প্রফেশনাল না, নেহাত উত্তেজনার বশে মেরেছে। এক্ষেত্রে ওরা বিদ্যুৎ লাইন শর্ট সার্কিট ঘটিয়েছে, রুম এলোমেলো করেছে, খেয়েছে, চুরি করেছে। নিস্তব্ধ রাতে কোনো প্রকার শব্দ ছাড়াই একে একে 4 জনকে মেরে ফেলা একমাত্র প্রফেশনাল কিলারদের পক্ষেই সম্ভব। মানে পুলিশ বলছে এরা প্রফেশনাল না, কিন্তু সে এটা ব্যাখ্যাচ্ছে। এগুলা লিখে আরো অনেকগুলা লিখছে, আমরা এই পয়েন্টগুলা বললাম। আর সবশেষে সেটা যে লিখছে, রংপুরে এমন হত্যাকাণ্ড বিরল, বিশেষ করে এমন একটি এলাকায়। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন মেইনস্ট্রিম মিডিয়া এখন এই হত্যাকাণ্ড ভাইরাল। এখন পর্যন্ত সরকারের চোখ ঢাকার বাইরে আসেনি, আসবে কিনা জানা নেই। প্রশাসন তো এখন পার্কে হোটেলে গিয়ে অপরাধ খুঁজে ওরা কাপল ধরতে ব্যস্ত, আর সংবাদ মাধ্যম সেটাকে মধুর চাক ভেবে ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করে। আরো অবাক হলাম, এক বেনামি মিডিয়া কর্মী ঘটনাস্থলে গিয়ে স্বজনদের মধ্যে একজনের কাছে অনুভূতি জানতে চাচ্ছে। যাই হোক, পরিশেষে হয়তো খুনিরা জয়ী হবে না। মিস্টার মুস্তফা উনি হচ্ছেন ইয়েতে বিশ্বায়ত্ত কেন্দ্রের রংপুরে কাজ করেন, ওর আগামীর বন্ধু, খুবই ঘনিষ্ঠ বন্ধু, এটা বোঝা গেল। উনি অনেক কিছু লিখছেন, আবেগপ্রবণ লেখা। তো যাক, আমি লেখাটা আমার মনে ছিল পড়বো, কি জন্য পড়লাম। আমরা একটা বিষয় পরিষ্কার যে এইসব হত্যাকাণ্ড কন্টিনিউ করছে। আপনি হয়তো গণমাধ্যমে দেখেছেন, গড়ে দিনে 3টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আইন শৃঙ্খলা তো আগের চেয়ে অনেক উন্নত, অনেক স্বাভাবিক। ব্রাহ্মণবাড়িয়ায় যে পুলিশের উপর হামলা হইলো পুলিশ লাইনে, সেটিকে তিনি বিচ্ছিন্ন ঘটনাই মনে করছেন, যে বলছেন যে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে একটু আলাদা ইয়ে আছে। হ্যাঁ, তো এত হত্যাকাণ্ড না, প্রশাসন কি 3টা না, গড়ে 10টা বলছেন। গড়ে একটা 10টা? রিপোর্ট। হ্যাঁ, গড়ে হ্যাঁ 10টা হত্যাকাণ্ড। ও না, আপনি 3টা বলাতে আমি একটু ও আচ্ছা, আমি ভুল করছি, স্লিপ করছি হয়তো। হ্যাঁ, গড়ে 10টা হত্যাকাণ্ডের যেই রিপোর্টে গড়ে হত্যাকাণ্ডের 10টার কথা বলা হয়েছে, তাদের পুলিশ হেডকোয়ার্টারের তথ্য দিয়ে বলা হচ্ছে গত মে থেকে জুলাই পর্যন্ত এই 3 মাসে সারা দেশে 934টি খুনের ঘটনার মামলা হয়েছে। অর্থাৎ 3 মাসে গড়ে 300টির বেশি খুনের ঘটনার মামলা হয়েছে। এই হিসেবে দৈনিক খুনের ঘটনা ঘটেছে 10টিরও বেশি। সদর দপ্তর বলছে চুরি ডাকাতির পরিমাণ আগের চেয়ে কমলেও হত্যাকাণ্ড নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। প্রতি মাসে কম বেশি 300 হত্যাকাণ্ড হচ্ছে, এরকম। মানে আপনি জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত 7 মাসে খুনের ঘটনা আছে 2076টি, জানুয়ারি মাসে 287, ফেব্রুয়ারিতে 250টি, মার্চে 370টি, এপ্রিলে 288, এপ্রিল পর্যন্ত এটা হিসাব। তো এইটা নিয়ন্ত্রণ করতে পারে। আমি জানি না স্বরাষ্ট্রমন্ত্রী কি করছেন। স্বরাষ্ট্রমন্ত্রী শুধু কি স্বরাষ্ট্রমন্ত্রী আসলে সারা সময়টাই তো ব্যস্ত ছিলেন সংবিধান নিয়ে, সারা সময় ব্যস্ত ছিলেন উনি স্থানীয় সরকার নিয়ে, সারা সময় ব্যস্ত ছিলেন উনি আইন মন্ত্রণালয় নিয়ে। উনি ওনার মন্ত্রণালয় বাদ দিয়ে অন্য সব মন্ত্রণালয় বিশেষজ্ঞ হয়ে বসে আছেন। মানে আসলে ওনাকে আইন মন্ত্রণালয় দিলেই খুব ভালো হইতো, কিন্তু ওনাকে কেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিলে, এবং সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিলে যে গৌরব অবস্থা, যে খেয়াল করে দেখছেন যে উনি ইদানিং খুবই অসহিষ্ণু। মানে মনে হয় যেন উনি কোথায় যেন অসন্তুষ্ট। এটা কি স্থানীয় সরকার মন্ত্রণালয় না পাওয়ার কারণে কি না? মানে উনি কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যর্থ হচ্ছেন কেন? উনি পারছেন না, এই কারণে উনি হয়তো এখান থেকে সরে যেতে চাইছেন। উনি হয়তো স্থানীয় সরকার, যেটা প্রচার হচ্ছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যাচ্ছেন। এই কারণে আপনি দেখেন ইদানিং সাংবাদিকদের সাথে কথা বলার সময় সে কিন্তু খুবই রিয়াকশনারি কথাবার্তা বলেন, খুব ব্রুকুস্কে কথা বলেন। আপনার কিশোরগঞ্জে তো পুলিশ এই লাইন, ব্রাহ্মণবাড়ি ওখানের ঘটনায় উনি খুবই রিয়াকশন দেখাচ্ছেন। হ্যাঁ, এটার সাথে সংস্কৃতি মেলাচ্ছে। আরে, তো সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সংস্কৃতি মিলাবে না তো কি মিলাবে মিস্টার স্বরাষ্ট্রমন্ত্রী? কি মিলাবে আমি তো বুঝলাম না। একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সংস্কৃতি মিলাবে না তো কি মিলাবে? যুদ্ধ মিলাবে? হ্যাঁ, উনি কি মিলাতে চাইছেন আমি জানি না। ওনার ব্যাক অফ মাইন্ডে লোকটা মস্তক ঠিক নেই। ব্যাক অফ মাইন্ডে অন্য কিছু চিন্তা করে। সে যে প্রশ্ন শুনছে আমাদের না অর্ধেক শুনছে। তাহলে সে সংস্কৃতি মিলাম না, এটা কোন পাগলও তো বলবে না। একটা ও সুস্থ আছে কিনা এটা তো চেক করা উচিত। ওর দ্রুত সিএমএইচ নিয়ে ট্রিটমেন্টে নেওয়া উচিত, সিএমএইচ চেক আপ করানো উচিত। কারণ তারে প্রশ্ন করতেছে হলে পুলিশ লাইনে সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দেওয়া হয়েছে,
সেটা নিয়ে কমেন্ট করতে, আর সে খেপে গেলে এটার সাথে সংস্কৃতি মেলাচ্ছেন কেন? তো ওই কোনটার সাথে সংস্কৃতি মিলাবে? যে ওই যে মসজিদে নামাজ পড়া হচ্ছে সেটার সাথে সংস্কৃতি মিলাবে? যে হিন্দুরা যে মসজিদে নামাজ পড়ায় বাধা দিছে, এরকম কিছু করছে? এরকম তো ঘটনাই। এখন নামাজ পড়ার বাধা দিলে ওইটা সংস্কৃতি হবে, আর সংস্কৃতি যেটা হবে এটা হবে ধর্মের সাথে মিলাবে। বিষয়টা দেখছেন কিরকম? যে মোল্লারা সংস্কৃতি অনুষ্ঠানে বাধা দিচ্ছে, এটাকে উনি সংস্কৃতিতে বাধা মনে করছেন না। উনি বাধা মনে করতেন হলো কোনটাতে সংস্কৃতি মনে করতেন। যদি এই যে পুলিশ লাইনে যারা সংস্কৃতি অনুষ্ঠান করছে তারা যদি মোল্লাদের নামাজ পড়া বাধা দিত, তাইলে ওটা সংস্কৃতি হতো। দিন কিন্তু ওইদিকে যাচ্ছে, দিন কিন্তু ওইদিকে ঠেলে দিচ্ছে। সাংস্কৃতিক কর্মীরাও কিন্তু মানে আপনি এখন হয়তো সাংস্কৃতিক কর্মীরা সাধারণত তারা প্রতিবাদী হয় হলো গানে, সংস্কৃতিতে, সংস্কৃতি চর্চায়, কবিতায়, তারা হয়তো যুদ্ধ করতে পারে না, কিন্তু তারা যখন জাগে তখন কিন্তু তার সাথে পুরো জনগোষ্ঠী যুক্ত হয়ে যায়। পুরো জনগোষ্ঠী, একজন লেখকের বক্তব্যের সাথে পুরো জনগোষ্ঠী কিন্তু যুক্ত হয়। সো ইনি কিন্তু উনি আসলে হি ইজ নট ইন সেন্স। আমার ধারণা আইদার সে তার মন্ত্রণালয়ের সাংঘাতিক সে হতাশ, অথবা সে কোনো একটা কিছু এখান থেকে স্কেপ করে অন্য কিছুতে যাওয়ার কথা ছিল, সে যেতে পারে না বলে হতাশ। মানে হতাশ, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী প্রচণ্ড রকমের হতাশ একটা স্বরাষ্ট্রমন্ত্রী, যাকে দিয়ে আসলে আইন শৃঙ্খলা রক্ষা করা সম্ভব হবে না। নানাভাবে আলোচনা ছিল, উনি স্থানীয় সরকার মন্ত্রী হচ্ছেন, সরকার বিএনপির মহাসচিব হয়ে যাচ্ছেন, এইসব কারণে হয়তো তিনি এখন হতাশ হতেই পারেন যে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব তার হাতে আসে নাই। এই সঙ্গত কারণে হইতে পারে, এটা একেবারে উড়িয়ে দেয়া যায় না। এই যে তাইলে এই স্বরাষ্ট্রমন্ত্রীর এই হতাশার মধ্যে থেকে আমাদের খুনের ঘটনা খালি বাড়তেই থাকবে, এটারও তো একটা সুরা হওয়া দরকার। এই যে এখন সেটা তো সরকারের ব্যাপার, সরকারের প্রধানমন্ত্রী তিনি আছেন তার কাজ নিয়ে ব্যস্ত। তিনি আছেন সারা বিশ্বে যুদ্ধ নিয়ে ব্যস্ত, তাই না? সারা দেশে উনি মক্কা চুক্তিতে যাবেন, তার মানে মক্কা চুক্তি নিয়ে যেভাবে যত কথা হচ্ছে আমাদের দেশে, মক্কাওয়ালারা এত কথা কইতেছে কিনা আমার যথেষ্ট সুন্দর লাগে। তারা বারবার নিজেরা নিজেদেরকে দাওয়াত দিচ্ছে। আমি এখন পর্যন্ত কোনো ডকুমেন্টারি এভিডেন্সে দেখলাম না টার্কি কোনোভাবে ইঙ্গিত দিছে বাংলাদেশকে যে আসো তোমাদেরকে মক্কা চুক্তিতে নেব। আমি কোনোভাবে এখন পর্যন্ত কোনো তথ্য পাইলাম না, মানে এভিডেন্স পাই নাই যে পাকিস্তান বাংলাদেশকে প্রস্তাব দিছে যে আসো আসো মক্কা চুক্তিতে আসো। আমি এখন পর্যন্ত কোনো দেখলাম যে মক্কা চুক্তি, ওই যে 14 দেশ, যে 14 দেশের নিয়ে ইরানের যে বিভিন্ন আমেরিকান স্থাপনাগুলোতে যে ইরান হামলা করছে সেটার বিরুদ্ধে বাংলাদেশ একটা 14 দেশের একটা চুক্তিতে সই করছিল বাংলাদেশ। সেই 14 দেশে বাংলাদেশকে বলছে যে বাংলাদেশে আসো আমরা মিলে একটা অ্যালায়েন্স করি। আমি এটা শুনি নাই, এখন পর্যন্ত কোনো ডকুমেন্টারি এভিডেন্স নাই। অথচ বাংলাদেশে একটা কেমন যেন হাইপ তোলা হচ্ছে। কেন জানেন? এটা হলো হাইপটা তোলা হচ্ছে হলো ইন্ডিয়াতে ভারত সফরে ব্যর্থতার কারণে, ভারত সফরে যেতে পারে নাই কারণে বাংলাদেশ অতিমাত্রা উদ্গ্রীব হয়েছিল। দুইবার টাইম ঠিক করছিল ভারতে যাওয়ার জন্য, ওনারা সব ঠিকঠাক করছিলেন, কিন্তু যেতে পারে নাই কেন জানেন? ওই যে শেখ হাসিনার প্রত্যর্পণ আর প্রত্যাবর্তন। ওনারা তো শেখ হাসিনাকে আসতে দিতেই চান না, ওনার প্রত্যর্পণ চান, এটা তো ভুয়া কথা। এই যে ইন্ডিয়ার সাথে এই জিনিসটা যখন ভারতে দেখেন, ইদানিংকার মন্ত্রীর কথা, ওরা আদালতে নিয়ে গেছে, যে আইনমন্ত্রী বলছে আদালতে নিয়ে গেছে, না আদালত থেকে কি হবে, তার মানে হতাশ, প্রচন্ড রকম হতাশা থেকে এখন একটা এইসব ওই যে পয়সা দিয়ে কেনা বুদ্ধি বিচি আছে কতগুলি আছে, সেই বুদ্ধি বিচিদেরকে দিয়ে আমাদের টকশোতে এইসব সাবজেক্ট বানায় দিচ্ছে যে মক্কা চুক্তি বাংলাদেশ। আমি এখন পর্যন্ত বিশ্বাস করেন, আমাকে অনেকে রিকোয়েস্ট করে মক্কা চুক্তি নিয়ে একটু এখন, আমি এখন পর্যন্ত একটা ডকুমেন্টারি এভিডেন্স পাই নাই যে বাংলাদেশকে মক্কা চুক্তিতে কোনোভাবে লিঙ্ক করার জন্য কেউ কিছু বলছে। একটাই লিঙ্ক করে কি জানেন? সৌদি রাষ্ট্রদূত তারেক রহমানকে যুবরাজ দাওয়াত দিয়েছেন। তো যুবরাজ দাওয়াত কি মক্কা চুক্তির জন্য দাওয়াত দিয়েছে না কিসের জন্য দিয়েছে, হু নোজ। এখন পর্যন্ত কি ওই রাষ্ট্রদূত বলছে যে আপনি মক্কা চুক্তির জন্য আসেন? এই কথাটা তো সরকার লিক করা উচিত। আমাদের টক শো বুদ্ধিবিচারা কেন এটা নিয়ে ব্যস্ত? কেন জানেন? কারণ সরকারকে একটা অ্যাভিনিউ দেওয়ার জন্য, যে মূল আলোচিত বিষয়গুলি থেকে সরকারকে বাঁচানোর জন্য এগুলো করতেছে। মূল আলোচনা হলো আমার আইন শৃঙ্খলা, মূল আলোচনা হলো আমার গ্যাস নাই, মূল আলোচনা হলো আমার বিদ্যুৎ নাই, মূল আলোচনা হলো আমার ফার্টিলাইজার নাই। এইটা থেকে দেখেন টকশোবাজরাও, যারা টকশো করতেছে, যারা টকশো হোস্টদেরকে বা টকশো যারা আয়োজন করছে তাদেরকে দিয়ে মক্কা চুক্তি কি পরিমাণ প্রত্যেকটা স্টেশন মক্কা সব স্টেশনে মক্কা আপনার নাই গ্যাস, নাই ইলেকট্রিসিটি, নাই ফার্টিলাইজার, আপনার
আইন শৃঙ্খলা পরিস্থিতির এই অবস্থা, রংপুর হত্যাকাণ্ড, ঢাকায় এরকম অধ্যাপক লাশ উদ্ধার, এই কোনো কিছুর প্রতি কিন্তু মানুষের এই টকশোওয়ালাদের কোনো দৃষ্টি নাই। কিন্তু টকশোওয়ালাদের দৃষ্টি হলো মক্কা চুক্তি। আরে মক্কা চুক্তির আমি জানি না, যেটা কোনো অস্তিত্ব নাই, সেটা নিয়ে কেন আলোচনা করতেছে, আমিও বা কেন আপনার সাথে আলোচনা করতেছে, আমি জানি না। একদম আমরা আসলে খুব একটা ইয়ের মধ্যে আছি এখন, পুরো দেশটা একদম মানুষ আতঙ্কে, উদ্বেগ, উৎকণ্ঠার মধ্যে আছে। আমরা এইসব আলোচনা না করে শুধুমাত্র টিভি টক শোতে আপনি বলছিলেন যে মক্কা টক্কা নিয়েই ব্যস্ত সবাই। তারপরে আপনার এই হয়তো ইতিমধ্যে শুরু হয়েছে এই আমরা যুদ্ধ বিমান কিনে ফেলছি, আমরা যুদ্ধ বিমান নিয়ে আসতেছি, তো যুদ্ধ করবো, এসব এখন আলোচনার বিষয়বস্তু হবে। আরেকটা বিষয় আমরা এই আলোচনায় রেখেছিলাম, যেহেতু রংপুরের ঘটনা এটাকে আরেকটু প্রাসঙ্গিক করেছে আলোচনাটা। শুভেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি যেটা বলেছেন, বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীরা দ্রুত নাগরিকত্বের সনদ পাবেন এবং যারা অ্যাপ্লাই করেন নাই এখনো তাদেরকেও অ্যাপ্লাই করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। এই রিপোর্টটা আপনার নজরে পড়ছে নিশ্চয়ই। জি, শুভেন্দু অধিকারীর কথা বলছিলাম, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীরা দ্রুত নাগরিকত্বের সনদ পাবে এবং যারা আবেদন করছেন তারা পাবেন, আর যারা এখনো করেন নাই তাদেরকেও আবেদন করার কথা তিনি বলেছেন। এটাকে কিভাবে দেখছেন আসলে? ওকে, আমি যেভাবে দেখছি সেটা হইলো, দেখেন এটা নতুন কথা না, কিন্তু এর আগে অমিত শাহ, ওই যে পরশুদিন বা তার আগের দিন অমিত শাহ ওই যে চিকেন নেকের ওখানে যে ভিজিট করছেন, উনি চিকেন নেকের যে নিরাপত্তা সংক্রান্ত যে বক্তব্যগুলো দিয়েছেন, ওই এলাকা পরিদর্শন করেছেন, যে তিনটা হচ্ছে কি বলে গ্যারিসন যে হয়ে গেছে, যেটা হলো একটা আসামে, একটা তিন জায়গাতে, তিনটা, একটা পশ্চিমবঙ্গে, একটা আসামে, আর একটা কোন জায়গায় জানো, তিনটা জায়গাতে যে চিকেন নেক্সকে ঘিরে যে এটা, ওগুলার তে উনি গেছেন। তারপরে ওখানে একটা নতুন রেল লাইন হচ্ছে, সেখানে একটা বক্তৃতায় উনি কিন্তু বলেছেন যে 3 দিন আগে খুব সম্ভবত যে বলেছেন যে যে কি বাংলাদেশ থেকে আসা অন্য মানে মুসলমান ধর্ম, উনি মুসলমান ধর্ম, উনি বলছেন খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু যারাই আসবেন, মতুয়া এরা যারা আসবেন তাদেরকে দ্রুততার সাথে 6 মাসের মধ্যে উনি নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দেন। সেটাই শুভেন্দু অধিকারী আসলে বলেছেন, এটা নাথিং নিউ। যে তবে এইটা এইটার সাথে যে বাংলাদেশে হিন্দুদের উপরে যে অত্যাচার বা এটার সেই মানে এই ধরনের ঘোষণাগুলো সাধারণভাবে ওইটাকে লিঙ্ক করে, যে হিন্দুদের উপর অত্যাচারের প্রেক্ষিতে হিন্দুরা যদি, খ্রিস্টানরা যদি এবং বুদ্ধিস্টরা যদি মানে ইয়েতে যায়, ইন্ডিয়াতে যায়, তাদেরকে দ্রুত নাগরিকত্ব দেয়, সেটাই কিন্তু এনশিওর করেছেন শুভেন্দু, যে তার আমলেই তিনি সনদপত্র দিয়ে যাবেন। সো এটা এটা একাধারে হিন্দুদের জন্য স্বস্তিদায়ক, আবার একাধারে আমাদের একজন মানুষ হিসাবে আমাদের জন্য কিন্তু একজন মানুষ হিসেবে আমার জন্য খুবই বেদনাদায়ক, যে পাশের একটা দেশে ঘোষণা দিতে হলে আমাদের দেশের যে মানুষদের অত্যাচার করা হচ্ছে তাদেরকে তারা নাগরিকত্ব দিবে। এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক, বেদনাদায়ক। আমরা মানুষ হিসাবে আমরা যে নিকৃষ্ট, সেটা আমাদেরকে আবারও চোখে আঙ্গুল দিয়ে কিন্তু অমিত শাহ, আমি কিন্তু ওই দিনও মানে অমিত শাহের কথাটা আমার মনে হয়েছে যে আমাদেরকে আমরা আসলে মানুষের পর্যায়ে নাই, ওরা আমাদের মানুষের পর্যায়ে দেখে না, দেখবেই বা কেমনে, এই তো ঘটনা দেখে কি করে? আমি নিজেকে মানুষ হিসেবে দেখতে পারি না, আমার নিজেরই মনে হয় যে আমি একটা অমানুষে পরিণত হয়েছি, আমি আমার পাশের বাড়ির লোকটার প্রোটেকশন দিতে পারি না, সো আমি আসলে অমানুষ না তো কি? তো সেখানে পাশের বাড়ির শুভেন্দু অধিকারী বা পাশের দেশের অমিত শাহ এই আশ্রয়ের যে অঙ্গীকার করেছেন, এটা কিন্তু বাংলাদেশের জন্য লজ্জার, তারেকের জন্য লজ্জার, এবং বাংলাদেশের বর্তমান প্রশাসনের জন্য লজ্জার, বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের জন্য লজ্জার। খুবই দুঃখজনক ঘটনা। আমরা আসলে এই যেমন ধরেন আমরা এই কি বলে চিন্ময় প্রভু আজকে এতদিন ধরে তিনি কারাগারে, কিন্তু তার মুক্তি হচ্ছে না। এই আরো অনেক, তারপর দীপু চন্দ্রকে পুড়িয়ে মেরে ফেলা হলো। এরকম বহু হত্যাকাণ্ডের ঘটনা তো গত 2 বছরে বহু ঘটনা ঘটে গেছে। সর্বশেষ রংপুরের ঘটনাটা তো আসলে আরো বেশি আতঙ্কিত করে তুলেছে হিন্দু সম্প্রদায়। এখানে অনেকে কমেন্ট করতেছিলেন আসলে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভয় দেখানোর জন্য এগুলো ঘটানো হচ্ছে পরিকল্পিতভাবে। অনেকগুলো কমেন্ট আছে, আমরা যদি কমেন্ট নেই তারপরে সুযোগ থাকলে অন্য কিছু আলাপ করব। কিছু কিন্তু আবার এট দ্য সেম টাইম এই ধরনের ঘোষণাটা কিন্তু ওই লোকদের খুশি করতেছে, কিন্তু যারা
যারা বা এই হিন্দুদের উপর অত্যাচার করতেছে ওই লোকগুলিকে খুশি করতে, ওই লোকগুলোই হ্যাপি হচ্ছে, কিন্তু ওই লোকগুলো আনন্দিত হচ্ছে অমিত শাহের ঘোষণায়, ওই লোকগুলোই আনন্দিত হচ্ছে কিন্তু শুভেন্দুর ঘোষণায়, ওই লোকগুলি আনন্দ হচ্ছে যারা এই হত্যাকাণ্ডগুলি ঘটাচ্ছে তারা কিন্তু আনন্দিত হচ্ছে, তারা কিন্তু আমরা আমাদের পারপাস সার্ভ হচ্ছে। ওই লোকগুলি আনন্দিত হচ্ছে যে লোকগুলি বাংলাদেশের মুসলমানদেরকে সশস্ত্র হইতে বলতেছে, যে হিন্দুদের নির্মূল করতে হবে, ওই লোকগুলি খুশি হচ্ছে যে তাদের সশস্ত্র হওয়া ছাড়াই তারা নির্মূল করতে পারতেছে, কারণ শুভেন্দু তো তাদেরকে নাগরিক তো যাও গা, তোমরা এখন যাও বাড়িঘর ছেড়ে দাও। আমি আরেকটা ভিডিও আজকে দেখলাম যে এলাকার বিএনপি নেতা একটা হিন্দু বাড়িতে গিয়ে ধমকাচ্ছে, তখন তার আত্মীয় বা তার মেয়ের জামাইবাকে হচ্ছে প্রোটেস্ট করছে, তো তারে বলছে যে দেখে নেবে এই নেবে, তখন বলছে যে তুমি কেন কথা বলো, বলছে আমি কি আমার শ্বশুরের পক্ষে কথা বলতে পারবো না। আজকে একটা ভিডিও দেখলাম, দিস ইজ হোয়াট হ্যাপেনিং এভরিওয়্যার। সো ওই লোকগুলিকে ওই লোকগুলি উৎসাহিত হচ্ছে, তারা দ্রুত এই জায়গাগুলি দখল করতে চায়। আপনি আজকে দেখলাম বিএনপি নেতা সে যা ওই একটা পরিবারকে হুমকি দিচ্ছে চলে যাওয়ার জন্য, যে ভাইকে যাও এখান থেকে, এই জমি আমার। সেখানে তার জামাতা এটা বাধা দিছে, সে কেন দিল, তার সেইখানে কে, তো বলছে আমি আর মেয়ের জামাই, আমি বলবো না, এটা না বলতে পারবে না। সো ওই লোকগুলি কিন্তু ওই এলিমেন্টরা সরকারের মধ্যে যে এলিমেন্টরা হিন্দুদের উপরে অত্যাচারটাকে স্বাভাবিকভাবে দেখে সেই এলিমেন্টগুলো খুশি হচ্ছে, সরকারের মধ্যে যে এলিমেন্টগুলো হিন্দুরা এই দেশ থেকে চলে যায় সেই এলিমেন্টগুলো খুশি হচ্ছে, সমাজের মধ্যে যে এলিমেন্টগুলো হিন্দুদেরকে উচ্ছেদ করে তাদের জমি দখল করতে চায় তারা খুশি হচ্ছে, সমাজের মধ্যে যে এলিমেন্টগুলো বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে শত্রু হিসাবে দেখে তারা খুশি হচ্ছে। তারা মানে এটাকে পুরো মুসলিম একটা মুসলমান একটা দেশ, এটা আরেকটা পাকিস্তান বানানোর ধান্দা করছে, কিন্তু তারা জানে না পাকিস্তানের বালুচিস্তানে কিন্তু এখন পর্যন্ত কিন্তু হিন্দুদের ধর্ম ঠিক মতো পালন করতে পারে, যত অত্যাচারী পাকিস্তানিরা করুক না কেন ওখানে কিন্তু করতে পারে, আর বাংলাদেশে কিন্তু পারে না। সব বাংলাদেশ পাকিস্তানের চেয়ে কিন্তু ওয়ার্স কেস হয়ে গেছে এখন। বেলুচিস্তান আমি কয়দিন আগে দেখছি যে তাদের এই মন্দিরে তাদের হচ্ছে, উপাসনা হচ্ছে, খুব চমৎকার অনুষ্ঠান করতেছে বেলুচিস্তানে, কিন্তু বাংলাদেশে পারে না। যে বাংলাদেশ জন্ম হয়েছে, বাংলাদেশ স্বাধীন জাতিসত্তা, যে বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশের ধর্মনিরপেক্ষ একটা দেশ, যে দেশ হিসাবে পাকিস্তান একটা ইসলামী মানে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যে ইসলামী আদর্শের ভিত্তিতে যে পাকিস্তান, সেখান থেকে বাংলাদেশ নিজেকে বের করে এনে বাংলাদেশের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হয়েছে, সে বাংলাদেশ ধর্মনিরপেক্ষতা হারিয়ে পাকিস্তানের চেয়ে অদম হয়ে যাচ্ছে। খেয়াল করে দেখেন, আমরা 70 মাত্র 56 বছর আগে আমরা যুদ্ধ করেছি, আমাদের পূর্বপুরুষেরা যুদ্ধ করছে যেই কনসেপ্ট নিয়ে যে বাংলাদেশের সব জাতিসত্তা একসাথে বসবাস করবে, সেই 56 বছরের মধ্যে সেটা জাস্ট উল্টায় দিয়ে পাকিস্তানের চাইতে অধম একটা ইসলামী প্রজাতন্ত্র বানানোর ধান্দা করা হচ্ছে, এবং শুভেন্দুর এই ঘোষণা মানে অমিত শাহের এই ঘোষণাগুলো সেটাকে উৎসাহিতই করবে, এই মৌলবাদী জঙ্গিদের আরো বেশি অনুপ্রাণিত করবে, উৎসাহিত করবে। একদম ঠিক বলছেন। এন্ড আমরা কিছু কমেন্ট দেখে তারপরে যদি সুযোগ থাকে অন্য প্রসঙ্গে থাকলে আলোচনা করবো আর কি, সুযোগ থাকলে। অনেকে নিচের থেকে বলেছে আমার কি বা করা আছে ভারতের, তারা নিরুপায় হয়ে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে, তবে আমি ব্যতীত, আমি লজ্জিত। তারপরে লিখছেন ইউনিভার্সাল বাংলাদেশ খুব তাড়াতাড়ি সিরিয়া হচ্ছে না, আমরা সিরিয়াতে দিব না, যদিও চেষ্টা হবে, আমরা কোনোভাবেই দিব না। নাগরিকত্বের লোভ দেখিয়ে হিন্দুদের মাইগ্রেশন করানো হচ্ছে, আর বলা হয় মেরে হিন্দুদের সংখ্যা 20%। এটা কে বললো আপনাকে? আপনি দেখেন নাই রেজাউল করিম? আপনাদের মতো লোকজনই তো এই ভুয়া তথ্য প্রচার করেন। দেশ জুড়েই তো নৃশংসতা চলছে, আজকে নতুন নাকি? সববার আমার মনে আছে সাইফুল ভাই, বুঝছেন, 2001 থেকে 6 পর্যন্ত তখন আমি এলাকায় সাংবাদিকতা করি, ঠিক আছে, তখন আমি দেখলাম যে ব্যাপক আরে, আমাদের এলাকার কথা বলছি, ব্যাপক আরে মনে করেন হিন্দু বাড়ির রাস্তার দিকে গিয়া ওখানে একটা দেয়াল তুলেছে যাতে বেরোতে না পারে, এইটা করতে না পারে, এইরকম নানা, আমি এইসব রিপোর্ট করেছিও, আমি করেছি এগুলা। তো এই যাক, এইটা আমরা উপর থেকে আরো কিছু কমেন্ট পড়ে নেই, অনেকে লিখছেন। আচ্ছা, ঢাকা থেকে ডিসিএসি সবাই এসে মিথ্যা নাটক সাজাইছে, সাদা রংপুর পুলিশের কাছে হস্তান্তর করেছে, আর পুলিশের বয়ান একদম পুরা মিথ্যাবাদী, টিএস লিখছেন। জঙ্গি সংগঠনের কাজ এটা, হিন্দু নিধন চলতেছে। আচ্ছা, সাইফুল একটা জঙ্গি সংগঠনের কাজ। আচ্ছা, 21শে গ্র্যান্ড হামলা 22 জন লোক আইবি সহ মারা গেলেন, মামলা বলে কেউ হইল না, হত্যা করে আসমান থেকে হইল। আচ্ছা, এটা তো এখন বলা যাচ্ছে প্ল্যান করে আসছে, এবারে এই ডোমকেও মেরে ফেলবে নিশ্চিত করে বলা যায় সর্বাণী মুখোপাধ্যায় না, এটা অবশ্যই খারাপ হয়েছে, এটা এভাবে ব্লার করা উচিত ছিল এবং তারপর
পরিচয় প্রচার করা উচিত না। হ্যাঁ, বেলামেন্টাল এটা সাইফুল ভাই বলে ফেলছেন অলরেডি। আমরা শুরুতেই সাইফুল ভাই এই প্রসঙ্গটাই আলোচনা করছেন। বেলামেন্টাল প্রশ্ন করছেন আপনাকে যে চেহারা দেখানো কি ঠিক হইলো কিনা। এই আলোচনার শুরুটাই সাইফুল ভাই এটা দিয়ে করেছেন। এটা অপসাংবাদিকতা, এটা আমি অপসাংবাদিক, এটা সাংবাদিকতা নর্মসের মধ্যে পড়ে না, কোনোভাবেই না। হ্যাঁ, এটা হয়তো ওই সাংবাদিক মনে করতেছেন উনি বিরাট কৃতিত্ব নিয়েছেন, দেশব্যাপী উনি বিরাট হিরো হয়ে গেছেন। বাস্তবে তিনি সাংবাদিকতাকেই কলঙ্কিত করেছেন এটার মধ্য দিয়ে। তারপরে নতুন প্রজন্ম আরেকটা জজবিয়ান নাটকের মঞ্চ দেখতে পেয়েছে। এটার জন্য এই প্রশাসনকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে, কারণ আগের জজমিয়ার কাহিনী নতুন প্রজন্ম জানেই না বা ভুলে গেছে। বাংলাদেশে হিন্দু মিসেস শারমিন লিখছেন বাংলাদেশে হিন্দু নিধন পরিকল্পনা চলছে। মিস শারমিন, আচ্ছা, হিন্দু নিধন পরিকল্পনা চলছে ঠিকই আছে, কিন্তু হিন্দু নিধন শেষ হয়ে গেলে তখন তো নিজেরা নিজেদেরকে নিধন করে, তখন আহমদিয়া তখন শুরু হবে, কাদিয়ানি, আহমদিয়া, সবাই নিজেরা কিল করা শুরু করে, তখন তো একে অপরকে কিল করবে। তখন তো ওই যে বলে না, মানুষের মাংস মানুষ খাবে, তখন মুসলমানের মাংস মুসলমান খাবে। বাংলাদেশ নামে কোনো জিনিস আপনি থাকবে না, কিন্তু ইট উইল বি গন কেস ইফ ইউ ডোন্ট, মানে আপনি যদি এখনই না থামেন। আপনি হিন্দু মেরে ফেললেন সব, হিন্দুদের তাড়াই দিলেন সব, তারপরে কি করবেন? তারপরে এই জঙ্গিগুলো কি করবে? জঙ্গিগুলোর তো হাতে কাজ থাকতে হবে, তখন তারা নিজেদেরকে নিজে, যেটা পাকিস্তানে মারে, যেটা পাকিস্তানে মারতেছে না তালেবানরা, পাকিস্তান মুসলমানেরই তো মারে, নাকি হিন্দু মারতেছে? খেয়াল করে দেখেন। এর আগে তালেবান পাকিস্তান কি করে? এই যে বোমা ফাটাচ্ছে, ওই ফাটাচ্ছে, কারা মারা যাচ্ছে? মসজিদে বোমা ফাটায় হলে কারা মারে? মুসলমানই তো মারে। তো ওখানে যখন হিন্দু শেষ হয়ে যাওয়ার পর মুসলমান মারা শুরু হয়েছে। বেলুচিস্তানের সবাইকে পারে না এখন পর্যন্ত, কিন্তু পাঞ্জাব সবাইকে তো শেষ করছে। এখন বাংলাদেশের যে এই উগ্ররা, এই ধর্মান্ধ গোষ্ঠী যখন হিন্দুদেরকে ধরেন সবাই মেরে ফেললো, সবাই শেষ, আমরা মেয়ের করে নির্বংশ করে দিলাম, আমরা মুসলমান হররোজ জিন্দা হতে হয় না, তখন কার সাথে ঝগড়া করবে? কার জমি দখল করবে? তখন নিজের জমি নিজে দখল করবে, নিজের ভাইয়ের জমি নিজে দখল করবে, নিজেরা মারামারি করবে, নিজেরা কতল করবে। এক পর্যায়ে এই দেশ পুরোটা একটা ধ্বংসযজ্ঞ। সিরিয়া, যেটা ইরাকে হচ্ছে, একে অপরকে কুর্দিরা একে মারে, ওরে তার মারে, এরকম করতে থাকবেন। আহমদিয়াদের মারবেন আপনি, আহমদিরা আপনারে মারবে, আহমদিয়াদের সাহায্যার্থে আহমদিয়াদের যারা ভালোবাসে তারা আসবে, তারপরে আপনার কি যেন ওয়াহাবিয়া না কি ওয়াহাবিয়া কতগুলি কি বলে হেফাজতিরা মারবে জামাতিরা মারবে হেফাজতিতে, রেহাই নাই, কিন্তু পার পাবে না। কিন্তু তখন জামাতি হেফাজতি মারামারি হবে, কিন্তু তখন কিন্তু একে অপরকে নিধন করবে। তো আমরা সেদিন চাই না আমরা বাংলাদেশে এই ধরনের। তবে যেটা হচ্ছে, আই টেল ইউ, আপনি মানুষ হত্যা করতেছেন, এখানে হিন্দু হত্যা করতেছেন না, কারণ আপনি আলটিমেটলি একজন মানুষ হত্যা করছেন। এই মানুষ হত্যার পরিণাম কিন্তু ভবিষ্যতে কিন্তু খুব খারাপ হবে। আপনি কত হিন্দু মারবেন? আপনি এরপর যে আপনি নিজে মারামারি শুরু দেন, নিজে মারামারি করবে। নিশ্চিত থাকেন এই সরকারের আমলে দেখবেন হেফাজত জামাত মারামারি করতেছে। হেফাজত তো অলরেডি কওমি আলেমরা তো আজকে গতকালকে হুমকি দিচ্ছে না, সতর্ক করছে, হুমকি না, তারা সতর্ক করে বলছে যে জামাতের মতাদর্শের বিষয়ে সতর্ক করলেন কওমি আলেমরা। গতকালকেই এটা একটা প্রোগ্রামে এই কওমি আলেমরা বা এই হেফাজতিরা বলছে নাকি, হ্যাঁ, বক্তব্য রাখছেন। কোথায়? রাজধানীর আইডিবি, ওই যে ইয়েতে আইডিবি প্রকৌশল আছে না,